সকলকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে বুদ্ধি আছে যার, সার্থক জীবন তার, এ নিয়ে একটু আলোচনা করতে চাই। বুদ্ধি মানুষকে বিকশিত করেছে, বুদ্ধি মানুষকে সৃজনশীল করেছে, বুদ্ধি মানুষকে স্বনির্ভর করেছে, বুদ্ধি মানুষকে ধনী দরিদ্র করেছে, বুদ্ধি দিয়ে মানুষ 9কে 6, 6কে 9 মানিয়ে অন্যের সাথে প্রতারণা করছে। আবার এই বুদ্ধি দিয়েই মানুষ বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করছে। কাজেই বুদ্ধি থাকা যেমন জরুরি, বুদ্ধি যথোপযুক্ত স্থানে ব্যবহার করাও জরুরি। সমাজে বুদ্ধি না থাকলে যেমন তার কোনো দাম নেই, আবার অতিমাত্রা বুদ্ধিমানদেরও বিড়ম্বনার শেষ নেই। কাজেই বুদ্ধি শুধু থাকলে হবে না, বুদ্ধি যথোপযুক্তভাবে ব্যবহার করাটাও জরুরি। যেমন একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে দীর্ঘদিন কর্মমুখী শিক্ষা দিয়ে বললেন, তোমরা এখন থেকে স্বাধীনভাবে তোমরা যার ইচ্ছে মতো কাজ করতে পারবে, তোমাদেরকে ছুটি দিলাম, তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী বুদ্ধি দিয়ে কাজ করো, তোমরা স্বনির্ভর হও। তবে তোমাদের প্রতি আমার একটা দাবি আছে। দাবিতে হচ্ছে তোমরা একদিনের ইনকাম আমাকে দিবে। শিক্ষার্থীরা চলে গেলেন। কিছুদিন পর একজনে এসে 250 টাকা জমা দিলেন, তার একদিনের ইনকাম শিক্ষককে এসে জমা দিলেন। আর একটু পরে আরেকজন এসে 400 টাকা জমা দিলেন, তার একদিনের ইনকাম। তৃতীয় জন 1500 টাকা জমা দিলেন, তার একদিনের ইনকাম। শিক্ষক প্রশ্ন করলেন, তোমরা কে কি কাজ করেছো যে কেউ 250 টাকা, কেউ 400 টাকা, কেউ 1500 টাকা? তোমাদেরকে তো আমি একই শিক্ষা দিয়েছি, কিন্তু তোমাদের ইনকামের এত পার্থক্য কেন? কে কি কাজ করেছো হিসাব দাও। তো যিনি 250 টাকা জমা দিয়েছেন তিনি বলছেন, আমি জাহাজে মাল উঠানামার কাজ করেছি। দ্বিতীয় জন যিনি 400 টাকা জমা দিয়েছেন তিনি বলছেন, আমি পরিবহনের ঠিকাদারি করেছি। তৃতীয় জন যিনি 1500 টাকা জমা দিয়েছেন তিনি বলেছেন, আমি এক্সপোর্ট আর ইম্পোর্টারের মধ্যস্থতা করেছি। তো শিক্ষক বলছেন, বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছ? দৈহিক শক্তির চেয়ে মেধার শক্তি অনেক বেশি শক্তিশালী। তোমার শুধু বুদ্ধি থাকলে তো হবে না, বুদ্ধিটা তো ব্যবহার করতে হবে। তো বুদ্ধিমানরা কি করেন? অনেক ভেবে কাজ করেন, আর সাধারণ মানুষ না ভেবেই কাজ করেন। তো যারা ভেবে কাজ করেন তারা যে কেবল আত্মিক তাদের উন্নতি হয় এমন নয়, তারা তাদের নিরাপত্তাটাও কিন্তু তারা বৃদ্ধি করতে পারে। তাদের সামাজিক নিরাপত্তা,
তাদের পারিবারিক নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তাও কিন্তু বৃদ্ধি করতে পারে যারা বুদ্ধি চর্চা করে। যেমন কুকুর একটি সাহসী প্রাণী, বুদ্ধিমান প্রাণী, কিন্তু কুকুর খুব পরিশ্রমী নয়। প্রভুভক্ত এবং কুকুর একসাথে দলবদ্ধভাবে চলতে চায়, চলতে ভালোবাসে এবং তারা চলে। তো এখন কুকুর নিধন চলছে। আমাদের সিটি কর্পোরেশনের যে প্রশাসন বলছে পরিবেশে কুকুরের সংখ্যা বেড়ে গেছে, এরা মানুষকে আক্রমণ করছে, ফলে কুকুর নিধন চলছে। কিন্তু পশুপ্রেমীরা এর প্রতিবাদ করছে, আন্দোলন করছে। এই যে কুকুর দিয়ে, এটা বুদ্ধিমান প্রাণী বলে কুকুর দিয়ে মাদকাসক্তকে দমন করছে, সন্ত্রাস নিয়ন্ত্রণ করছে, তাহলে প্রশাসন এই কুকুরটাকে আমরা কিন্তু ব্যবহার করছি, আবার অন্যদিকে আমরা তাকে নিধন করছি। এই যে অমানবিকভাবে যে কুকুর যে হত্যা করা, এটা আসলে কতটুকু বাস্তবসম্মত ঠিক আমরা বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, যদি আমাদের যদি ভারসাম্য রক্ষা করার জন্য যদি কুকুরের সংখ্যা কমানো প্রয়োজন হয়, তাহলে সেটা আমরা বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে পারতাম। তাদের জন্ম নিয়ন্ত্রণ করা যেত, তাদেরকে একটা সহনীয় পর্যায়ে রাখা যেত। আপনি দেখেন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কিন্তু কুকুরেরও প্রয়োজন আছে। যদি আমাদের এখানে কুকুর না থাকে পরিবেশে, কিংবা কুকুরের যদি সংখ্যা কমে যায়, কোনো না কোনো সময় দেখা গেল কি আর একটা ভাইরাস এসে এখানে আক্রমণ করতে শুরু করবে। যেমন আমাদের এখন ডেঙ্গু হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে। এর কারণটা কি জানেন? আমাদের সমাজ থেকে ব্যাঙ উধাও হয়ে গেছে। ব্যাঙ কিন্তু আপনার এই যে চিকুনগুনিয়া, ডেঙ্গু মশাগুলোকে খেয়ে ফেলতো। এখন আমাদের সমাজ থেকে আমরা ব্যাঙ উধাও করে ফেলেছি। মাঝখানে আমরা ব্যাঙ এক্সপোর্ট করে অনেক টাকা আয় করার চিন্তা করেছিলাম। কত টাকা আয় করেছি, আর এখন আমরা কত টাকা ধ্বংস করছি, হিসাবটা যদি আমরা একটু মিলিয়ে দেখি তাহলে আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। তাহলে ব্যাঙ চলে যাওয়ার পরে আমাদের কি হচ্ছে? ডেঙ্গু হচ্ছে। এবং ঠিক সেভাবে যদি কুকুর চলে যায়, দেখবেন কোনো না কোনোভাবে আরেকটা ভাইরাস এসে আরেকটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে এই সমাজে। তো কাজেই আমাদের সমাজে সব কিছুর দরকার আছে। কুকুরের দরকার আছে, ব্যাঙের দরকার আছে, সাপ দরকার আছে, সব কিছুর দরকার আছে একটা ব্যালেন্স করে। তো যেই জন্য কুকুরের গল্পটা বলতে চাচ্ছিলাম। কুকুর একটি সংঘবদ্ধ প্রাণী, মোটামুটি সাহসী প্রাণী। তো একটি কুকুর সে তার খাদ্য সন্ধান করতে করতে একটি জঙ্গলে ঢুকে গেল। তো সেই জঙ্গলে ছিল একটা চিতাবাঘ। হঠাৎ করে চিতাবাঘ বের হয়ে কুকুরকে আক্রমণ করতে শুরু করলো। কুকুর যেহেতু বুদ্ধিমান প্রাণী, সে চিন্তা করলো এখন যদি সে পালাতে চায় পালাতে পারবে না, কারণ সে চিতাবাঘের মতো দৌড়াতে পারবে না। কুকুর কিন্তু শত্রু দেখে কিন্তু পালায় না, এটা যদি আমরা একটু খেয়াল করি। কুকুর কিন্তু সামনে থেকে কিন্তু প্রতি আক্রমণ করে। তো এই কুকুর কি করলো? বুদ্ধিমান প্রাণী, সে না পালিয়ে না গিয়ে সে চিৎকার করে ডাকতে শুরু করলো, যেভাবে কুকুর সাধারণত ডাকে আর কি, অনেক চিৎকার করে। তো যখন সে চিৎকার করে ডাকলো, তার বন্ধুরা এসে তাকে উদ্ধার করে নিয়ে গেল। তো যেটা বলতে চাচ্ছি, যদি বুদ্ধি থাকে, আপনি যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করেও আপনি নিজেকে নিরাপদ করতে পারেন। আবার অনেক সময় আমরা বলি আমার ভাগ্যটা ভালো না, এই জন্য আসলে আমি আমার জীবনটাকে সার্থক করতে পারিনি।
আমরা ভাগ্যকে দোষারোপ করি। আসলে কি ভাগ্য আমাদের কারো হাতে আছে? কারো হাতে নাই। কিন্তু আমাদের হাতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা কিছু করার ক্ষমতা আমাদের আছে। ভাগ্য কিন্তু আমাদেরকে পরিবর্তন করতে পারে না, আমরা কিন্তু ভাগ্য বদলে দিতে পারি। উদাহরণস্বরূপ বলি, ধরেন আপনাকে 1440 টাকা দেওয়া হলো, জয়িতাকে 1440 টাকা দেওয়া হলো। এখন জয়িতা এই 1440 টাকা দিয়ে মাদক কিনে খেতে পারেন ঐশীর মতো, অথবা সে মোবাইল কিভাবে ঠিক করে এরকম একটা বই কিনিয়ে এনে সে শিখতে পারে। পোল্ট্রি ফার্মের একটা বই কিনিয়ে এনে সেখান থেকে শিখে অভিজ্ঞতা অর্জন করে সে ছোটখাটো ব্যবসা শুরু করে তার জীবন বদলে দিতে পারে। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের জীবনের জন্য 1440 মিনিট, প্রতিদিন 1440 মিনিট বরাদ্দ আছে। এখন এই 1440 মিনিট আপনি কিভাবে ব্যবহার করবেন সেটার উপর নির্ভর করছে আপনার জীবনের সার্থকতা। 1440 মিনিট আপনি নির্মোহ নিষ্কাম অলস সময় কাটাতে পারেন, অথবা সৃজনশীল উৎপাদনমূলক কাজ করে আপনার জীবনটাকে বদলে দিতে পারেন। বিল গেটস একটি কথা বলেছেন, আপনার জন্য যেমন দিনে 24 ঘন্টা বরাদ্দ ছিল, আমার জন্য 24 ঘন্টা বরাদ্দ ছিল। আমি সার্থক হয়েছি এ কারণে যে আমি 24 ঘন্টাকে যথাযথভাবে ব্যবহার করেছি, আমি সময় অপচয় করিনি। আপনিও সময়কে গুরুত্ব দিন, আপনিও কোনো না কোনোভাবে এগিয়ে যেতে পারবেন। তো এই যে ভাগ্য, আমরা অনেক সময় বলি ভাগ্যের কারণেই আমি আসলে সার্থক হতে পারিনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কখনো ভাগ্য বিশ্বাস করতেন না। 26শে সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 200তম জন্মবার্ষিকী হয়ে গেল, অর্থাৎ গত শনিবারে। তো এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 200তম জন্মবার্ষিকীর কোনো অনুষ্ঠান আমাদের জাতীয়ভাবে হয়নি, কিন্তু শিক্ষিত সমাজে এর আবেদন, এর প্রাসঙ্গিকতা একটুও কম ছিল না। কারণ বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে অবদান, সমাজ সংস্কারের যে ভূমিকা, এটা বাঙালি কখনো বলতে পারে না এবং কখনো এই ঋণ শোধ করতে পারবে না। বিশেষ করে হিন্দু নারীদের কথা বলছি, যারা এখন দেবতা পূজা করছেন, তাদের তো উচিত নিয়মিত রামমোহন রায় আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে পূজা করা। কারণ রামমোহন রায় হিন্দু নারীদের প্রাণ দিয়েছে, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দিয়েছে জীবন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়েছেন জীবন। অর্থাৎ রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছেন, আর ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায় বিধবা বিয়ে প্রচলন করেছেন। তা আসলে হিন্দুদের প্রতিটি বাড়িতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর রামমোহন রায়ের ছবি থাকা দরকার এবং তাদেরকে নিয়মিত পূজা করা দরকার, দেবতা পূজা নয়। যদি আমরা বাস্তববাদী হই, বাস্তবতার সাথে আমরা চিন্তা করে দেখি, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার এটাই হওয়া উচিত। তো যাই হোক, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যেমন ছিলেন বুদ্ধিমান, তেমন ছিলেন পরিশ্রমী এবং খুব সাদামাটা জীবনযাপন করতেন। তার এই সাদামাটা জীবনযাপনের জন্য
অনেক সময় মানুষ বিব্রত বোধ করতেন। তার জীবনের একটি ঘটনা ছিল এরকম, তিনি যখন কলেজে অধ্যাপনা করছিলেন, এক ছুটির দিনে তার বাড়ির সামনে এক সবজি বাগানে সে কাজ করছেন। তার বাড়ির সামনে সবজি বাগানে কাজ করছেন। ঠিক সেই সময় কয়জন ভদ্রলোক এসেছেন তার বাড়িতে তার সাথে দেখা করতে। তো সবজি বাগানে কাজ করা লোকটিকে তারা মনে করেছিলেন মালিক, বাগানের মালিক। তো তাকে জিজ্ঞেস করলেন, বিদ্যাসাগর বাবু কি আছেন? আমরা তার সাথে একটু দেখা করতে আসছি। তো বিদ্যাসাগরে বলছেন, হ্যাঁ তিনি একটু ব্যস্ত, আপনারা একটু বসুন। কারণ তার মানে জীবনযাপন এত সাদামাটা, তাকে আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা ভাবার মতো অবস্থা নাই আর কি। বাগানে কাজ করছে মালির মতো তার অবস্থা। তো বলছেন আপনারা বসুন, তিনি একটু ব্যস্ত। তো একটু পরে তাদের একজন বলছেন, আমরা খুবই ক্লান্ত, একটু কি তামাক দিতে পারবে? তো বিদ্যাসাগর তামাক সাজিয়ে এনে বললেন, আমি বিদ্যাসাগর, কি বলবেন বলুন। তারা খুব বিব্রত বোধ করলেন, তাদের নির্বুদ্ধিতার জন্য ক্ষমা চাইলেন, অপমান বোধ করলেন। তা আসলে আমরা অনেক সময় অচেনা মানুষ সম্পর্কে অনেক মন্তব্য করে ফেলি। তা আমরা না জেনে না বুঝে যদি আমরা একটু মন্তব্য করে ফেলি বা কোনো আচরণ করে ফেলি, তাহলে আমাদের নির্বুদ্ধিতার পরিচয় হয়, এবং এই নির্বুদ্ধিতার কারণে আমাদের সম্মানহানি হতে পারে, আমাদের লজ্জাবোধ হতে পারে, আমাদের ব্যক্তিত্ব নষ্ট হতে পারে। এই জন্য কারো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, মন্তব্য করার আগে আমাদের একটু বুদ্ধি বিবেচনা করা উচিত। আর বুদ্ধির চর্চা আমাদের নিয়মিত করা উচিত। আমরা যদি জীবনটাকে সার্থক করতে চাই, সুন্দরভাবে পরিচালিত করতে চাই, বুদ্ধির চর্চার কোনো বিকল্প নেই। বুদ্ধির চর্চার মানে হচ্ছে আপডেট থাকা, কোথায় কি হচ্ছে, সমাজের কি অবস্থা, এখন কি নতুন করে আবিষ্কার হচ্ছে, এই জিনিসগুলো জানা। তো বুদ্ধির চর্চা করলে নিজের বিবেক বোধ জাগ্রত হয়, নিজের যে দক্ষতাগুলো আরো বেশি বিকশিত হয়। তা আমরা যদি আসলে প্রকৃতপক্ষে জীবনটাকে আরো সুন্দর করে সাজাতে চাই, আমাদের আরো বুদ্ধিমান, নিয়মিত বুদ্ধি চর্চা করা উচিত। তো সবশেষে একটি মজার একটি ঘটনা বলে আজকের আলোচনা শেষ করব। একজন ট্রাফিক পুলিশ রাস্তার পাশে এক বাইক চালককে দাঁড় করিয়ে তার কাগজপত্র পরীক্ষা করে দেখছেন। তো বাইক চালকের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে বললেন, তোমার কাগজ তো আনভ্যালিড, তোমার লাইসেন্সের টাইম চলে গেছে, এটা মেয়াদ শেষ হয়ে গেছে। তো বাইক চালক বলছেন, দেখেন আমি আসলে বিদেশে ছিলাম, আমি আসলে লাইসেন্সটা রিনিউ করতে পারিনি, আমি এখন যাচ্ছি লাইসেন্স অফিসে লাইসেন্সটা রিনিউ করার জন্য। তো ট্রাফিক পুলিশ বলছেন, তুমি যে এখন লাইসেন্স রিনিউ করতে যাচ্ছ, এটা তো আমি বিশ্বাস করতে পারছি না, এর প্রমাণ কি? তুমি এতদিন লাইসেন্সটা রিনিউ করো নাই, আর এখন আমি তোমাকে চার্জ করছি, এই জন্য তুমি বলছো লাইসেন্স রিনিউ করতে যাচ্ছ। তুমি জানো এখন তো আমি তোমাকে ফাইন করে দিতে পারি, তোমার নামে আমাকে মামলা করতে পারি। তো বাইক চালক বলছেন, হ্যাঁ আপনি তো পারেন, ইচ্ছে করলে তো আমাকে ক্ষমাও করে দিতে পারেন। না, ঠিক এভাবে ক্ষমা করে যাবে না, তুমি একটা কাজ করো, ওইখানে পানের দোকান আছে, ওইখানে 100 টাকা দিয়ে চলে যাও। কারণ অনেক ট্রাফিক পুলিশ আছে সরাসরি নেয় নাই আর কি, কারণ কে কোন দিকে আবার বুঝেন না, ওইখানে পানের দোকান আছে, ঠিক আছে 100 টাকা দিয়ে চলে যাও। তো বাইক চালক সে ছিল একটু টাউট টাইপের আর কি, একটু বেশি চালাকও, একটু টাউট টাইপের।
সে পান দোকানে গিয়ে বললেন, এই ট্রাফিক পুলিশ বলেছেন আমাকে 100 টাকা দিতে। তো পানের দোকান ট্রাফিক পুলিশকে বলছে, কত 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 100 টাকা। 100 টাকা নিয়েছে, চলে গেল। ট্রাফিক পুলিশ গিয়ে বললো, আমার টাকা দাও। কত কি টাকা? আপনি না বলছেন 100 টাকা দেওয়ার জন্য, তো 100 টাকা নিয়ে চলে গেছে। দেখে টাউটের উপর বাট পারি, হ্যাঁ, চোরের উপর বাট পারি। তো হ্যাঁ, আমরা চাই না এরকম কোনো ঘটনা আমাদের জীবনে ঘটুক। আমরা চাচ্ছি, যেটা বোঝাতে চাচ্ছি, মানুষ বুদ্ধিকে কতভাবে কাজে লাগায় সেটা বোঝাতে চাচ্ছি। এরকম কোনো ঘটনা আমাদের জীবনে আসুক, আমরা সেটা চাই না। ঘুষ দিতে হবে সেরকমও যেমন না, আবার কাউকে বাটপারি করে যে আমরা টাকা নিয়ে পালিয়েও সেরকমও না। আমরা চাচ্ছি মানুষদের বুদ্ধিকে কতভাবে কাজে লাগাই। তা আমরা যেটা চেষ্টা করব, আমরা বুদ্ধিটাকে এমনভাবে কাজে লাগাই যাতে নিজে ভালো থাকি, আমার পরিবার ভালো থাকে, আমার সমাজ ভালো থাকে। এই জন্যই আমরা বুদ্ধির চর্চা করব। তা এতক্ষণ শুনেছেন, অসংখ্য ধন্যবাদ।